আমরা বেলাল মোহাম্মদের কাছ থেকে শুনব চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তিনি সেই দুঃসাহসিক কাজটি কিভাবে করেছিলেন। ঠিক আছে, বেতার কেন্দ্র কিভাবে স্থাপন করলেন এবং বঙ্গবন্ধুর ভাষণ, স্বাধীনতার ভাষণ বা স্বাধীনতার ঘোষণা কিভাবে জাতির কাছে পৌঁছে দিলেন, সেটা একটু আমাদের বলবেন। মুক্তিযুদ্ধের উষালগ্নে 26শে মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্বতঃস্ফূর্তভাবে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়। তখন দখলদার বাহিনী আগের রাতে, অর্থাৎ 25শে মার্চ দিবাগত রাতে হঠাৎ করে নিরস্ত্র জনপদকে আক্রমণ ঢাকায় এবং বিশেষ বিশেষ কি পয়েন্ট ইনস্টলেশনগুলো দখল করে নেয়, তার মধ্যে রেডিও একটা, এবং রেডিও থেকে তারা বিভিন্ন রকমের প্রচার শুরু করে। এদিকে অসহযোগ আন্দোলনের সময় মার্চ মাসব্যাপী 1971-এর বঙ্গবন্ধু, আমাদের মহান নেতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসহযোগ আন্দোলন ডেকেছিলেন, তার প্রভাবে বাংলাদেশের আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে, রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই উদ্বুদ্ধ হয়ে গেছিল। তখন কতিপয় কুলাঙ্গার, পরবর্তীকালে রাজাকার আলবদর যারা হয়েছিল, তারা ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে একই স্লোগান ছিল, জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু। একক স্লোগান, একক নেতৃত্ব। সেই সময় রেডিওর লোক যারা, তারাও উদ্বুদ্ধ ছিল সেভাবে, এবং 7ই মার্চের বক্তৃতায় সুস্পষ্টভাবে রেডিওর কর্মচারীদের প্রতি নির্দেশ ছিল, যদি রেডিওতে আমাদের বাঙালিদের স্বার্থের কথা বলতে না দেওয়া হয়, তাহলে কোনো বাঙালি যেন রেডিও অফিসে না যায়। 26শে মার্চ সকালবেলা স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করলাম ঢাকা কেন্দ্র থেকে সামরিক বাহিনীর কথা বলা হচ্ছে, ওদের বক্তব্য বলা হচ্ছে, তাদের আমরা যাইনি আর রেডিওতে। তা আমি এবং আমার সমমনা যারা আছি, আমরা সবাই চিন্তা ভাবনা করেছি কি করা যায়। এখন ঢাকা কেন্দ্র হলো 100 কিলোওয়াট ট্রান্সমিটার, আর চট্টগ্রাম মাত্র 10 কিলোওয়াট। আমাদের সুত্রি এলাকা ব্যাসার্ধ, যেটাকে বলে 50 মাইল ব্যাসার্ধ রেডিয়াস, ওই 10 কিলোওয়াট দিয়েই কাউন্টার প্রোগ্রাম করার একটা উদ্যোগ। তো ওই প্রস্তুতি যখন নেওয়া হচ্ছিল, প্রথমেই আমি ছিলাম সেদিন এনায়েত বাজার ডাক্তার শফির বাড়িতে। সেখান থেকে আওয়ামী লীগের একটা অফিস ছিল, জহুর আহমদ চৌধুরী যেখানে ছিলেন, তার সাথে আমাকে চিনতেন তিনি, তার সাথে দেখা করার জন্য গেলাম, কিন্তু তাকে পেলাম না ওখানে। তাকে না পেয়ে তরুণ যারা, ওদেরকে পাইনি, ওদের তবু ওরা আমাকে একটা জিপ গাড়ি সাহায্য দিলেন। জিপ গাড়িটা নিয়ে প্রস্তুতি পর্বে সর্বপ্রথম কেন্দ্রকে পাহারা দেওয়ার জন্য রফিকুল ইসলাম ক্যাপ্টেন, তাকে পাওয়া গেল। তিনি বললেন, হ্যাঁ আমি পাহারার ব্যবস্থা করছি, আপনি কাজ আরম্ভ করেন। তো এক পর্যায়ে আগ্রাবাদ ব্রডকাস্টিং হাউসের সামনে গোসাইলডাঙ্গা, একটা আমাদের ওখানকার একটা গ্রামীণ ইউনিয়ন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডাক্তার আনোয়ার আলী, তিনি আমাকে বললেন, রেডিওতে চালু করবেন, কি প্রচার করবেন? বললেন, কি আর প্রচার করবেন, বঙ্গবন্ধু আর স্বাধীনতা। তিনি একটা হাতে, আমার হাতে একটা কাগজ ধরিয়ে দেবেন। 26 মার্চ সকালবেলা এই স্থানীয় আওয়ামী লীগ নেতারা এটা মাইকিং করেছেন চট্টগ্রামের প্রধান প্রধান সড়কে। ঢাকায় আক্রমণ হয়েছে হঠাৎ করে পাকিস্তান আর্মির, এই প্রেক্ষিতে আমাদের মহান নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এই বক্তব্যটুকু ঠিক তার বার্তা আকারে গিয়েছিল। ওই ভদ্রলোক আমাকে বললেন, ডক্টর আনোয়ার আলী, তিনি সেটাকে বাংলায় অনুবাদ করে, তখনকার দিনে জেরক্স মেশিন বা ছিল না, ওই গ্যাস্টেটার মেশিন দিয়ে সাইক্লো স্টাইল বলা হয়, সেই পদ্ধতিতে হাতে লিখে স্টেনসিলে ঘুরিয়ে ঘুরিয়ে রেকর্ড করা হতো। সেরকম হয়তো খুব কম উৎপাদন হতো আর কি। উনি কিছু সংখ্যক করেছেন, সমমানাদের দিয়েছেন, আমি এটা পেয়ে পড়ে বা ফার্স্ট ক্লাস, এটা দিয়ে শুরু করবো এই বলে ছুটলাম, এবং সেটা দিয়ে আমরা শুরু করেছি। আমরা 7:40 সন্ধ্যা চালু করতে পেরেছি কালুরঘাট বেতার কেন্দ্র, এবং বিভিন্ন কণ্ঠের নাম ছাড়া এই বক্তব্যটুকু প্রচার করে গেছি। কিছুক্ষণ পর ওখানে এলেন এম এ হান্নানকে আমি আগে চিনতাম না। তার ডাক্তার জাফর ছিলেন তখন কোষাধ্যক্ষ জেলা আওয়ামী লীগের, তিনি আমার চিনতেন। তিনি আমার বলে যে, ইনি আমাদের হান্নান ভাই। হান্নান ভাই বললেন, আমার নাম অ্যানাউন্স করুন, আমি এটা ভাষণ দেবো একটা। বললাম যে, আপনার নামটা অ্যানাউন্স করবো না, আপনি এমনি ভাষণ দেবেন, কারণ আমরা ঘোষণা করেছি
আগামীকাল পরশু টরশু যতদিন পারি প্রচার করবো ধারাবাহিকভাবে। আমাদের প্রচার পরিচিত নাম প্রচার হলে শত্রুপক্ষ বুঝে ফেলবে এটা প্রত্যেক হচ্ছে। আপনার কণ্ঠস্বরটাই যথেষ্ট। উনি বলেন না, দুপুরবেলা আমি কিন্তু আপনাদের এই কেন্দ্র থেকে একটা ছোট্ট আকারে একটা ঘোষণা প্রচার করেছিলাম, এটা আমি জানি না। অর্থাৎ সেই একই দিন 26শে মার্চ দুপুরবেলা উনি এম এ হান্নান তার রেডিওর কয়েকজন ইয়েকে নিয়ে, তারা অনিচ্ছুক এরকম কয়েকজনকে নিয়ে রেডিও অন করিয়ে ওটাকে বলা হবে চট্টগ্রাম বেতারের বিক্ষিপ্ত একটা অধিবেশন করেছিলেন 5 মিনিট স্থায়ী। সেখানে বঙ্গবন্ধু যে দেশের স্বাধীনতা ঘোষণা করেছে এই মর্মে একটা বক্তব্য রেখেছেন। একই বক্তব্যটি তখন একটু বড় করে লিখে এনেছেন উনি, সেটা আবারও দ্বিতীয়বার প্রচার করলেন, এবার নাম প্রচার ছাড়া। এম এ হান্নান সাহেব এই 26 তারিখে উনি 2বার পার্টিসিপেট করেছেন। এরপরে আর উনি আসতে পারেননি, উনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। আর রফিকুল ইসলাম সাহেবকে যে আমি বলেছিলাম সৈন্য পাঠিয়ে পাহারার ব্যবস্থা করার জন্য, তিনি কিন্তু পাঠান নাই, যার ফলে অত্যন্ত অসহায় বোধ করছিলাম। রাত 9:30 পর্যন্ত অনুষ্ঠান শেষ করার পর দেখা গেল ওখানে কেউ নাই। এই যে 2জন ইঞ্জিনিয়ারকে জোর করে কাজ করিয়েছিলাম সমমানা, কেউ সেদিন আসে নাই, তারা চলে গেছে। এবং লিস্টারদেরকে বলেছি আমরা আগামীকাল সকাল 9টায় আমাদের অনুষ্ঠান শুনবেন, যদি পর্যাপ্ত সংখ্যক সহকর্মীরা না আসে তাহলে তো প্রোগ্রাম করা যাবে না। এখন দুশ্চিন্তা হলো, এই প্রথমত কালুরঘাট থেকে এনায়েত বাজার পর্যন্ত আমরা হেঁটে পার হয়ে চলে গেছি। হেঁটে গিয়ে আমার এখন দুশ্চিন্তা আগামীকাল প্রোগ্রাম কীভাবে করবো। এদিক সেদিক টেলিফোন করেছি। টেলিফোন করার পর চন্দনপুরার তায়ের সোহান বলে আমার এক বন্ধু, তিনি বললেন রফিকুল ইসলাম ক্যাপ্টেন কেন যে কথা দিয়ে কথা রাখলেন না জানি না, তার চেয়ে একজন বড় উচ্চ পদের একজন মেজরের সন্ধান আমি জানি, নাম জানি না। তিনি পটিয়াতে আছেন। তিনি হেডকোয়ার্টারের বাইরে এসেছিলেন ইয়ের জন্য, বাবর এবং সোহাতের অস্ত্র খালাসের জন্য। তো সেই কাজ থেকে হাত গুটিয়ে সিচুয়েশন শুনে টাকার নিরাপত্তার জন্য, সিচুয়েশন অবজার্ভ করার জন্য তিনি আজ রাতে অর্থাৎ 26শে মার্চ দিবাগত রাতে তিনি পটিয়াতে আছেন। আমাকে উনি অ্যাডভাইস করলেন 27 তারিখ যদি যেতে পারেন পটিয়া, নিশ্চয়ই ওনাকে ওখানে পাবেন। যেহেতু বাইরে আছেন তিনি বঙ্গবন্ধুর সাপোর্টার হবেন। তো আমি আমার এক বন্ধু আগ্রাবাদে বোর্ডার ছিলেন মাহমুদ হোসেন, তার সাহায্যে একটা গাড়ির ব্যবস্থা করে পরের দিন সকালবেলা রওনা হয়েছি পটিয়া। আর আমার সহকর্মী যে 2-1 এদেরকে বলেছি কালুরঘাটের দিকে আস্তে আস্তে যাবে, আমি পটিয়া থেকে ফিরে আসার পর প্রোগ্রাম শুরু হবে। পটিয়ায় পৌঁছে দেখা গেল আর্মি গিজগিজ করছে, ওখানে দারোগা পরিচিত বললো আমার মানিক মিয়া। তো ওনার কাছে জানলাম যে এই আর্মি অফিসার এখানে আছেন মেজর, তার নাম মেজর জিয়াউর রহমান। তার সাথে দেখা হলো। তাকে বললাম আপনি যদি দয়া করে, আপনি তো এখানে ফ্লোটিং অবস্থায় আছেন, উনি ব্রডকাস্ট শুনেছেন, আমরা যে প্রচার করেছি স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর, এটা উনি শুনেছেন বললেন, এবং খুশি আছেন। আমি বললাম আপনি দয়া করে যদি আপনার এই ছাউনিটা এখান থেকে সরিয়ে কালুরঘাটে নিয়ে যান, তাহলে বাড়িটা প্রোটেক্টেড হবে এবং আমরা ওখানে স্থায়ীভাবে থাকতে পারবো। স্থায়ীভাবে না থাকতে পারলে লিস্টারদের সাথে কমিটমেন্ট রক্ষা করা যায় না, ঠিক টাইমে প্রোগ্রাম দেওয়াটা সব। রেডিও তো একক ভ্যানচার না, বেশ কিছু লোক লাগে, সব রকমের পয়েন্টে লোক বসা থাকা লাগে আর কি। তারপর উনি দেরি করেন নাই, উনি সৈন্যদেরকে রওনা করিয়ে দিলেন, নিজেও প্রস্তুত হয়ে একটা জিপে করে রওনা হলেন, আমাদের গাড়িটা ওনার পেছনে পেছনে। পথে যেখানেই বেশি মানুষের জটলা দেখেছেন উনি, যারা কর্মস্থল ছেড়ে পোটলা টোটলা মাথায় নিয়ে চলে যাচ্ছে, সেখানে উনি দাঁড়িয়ে একটা বক্তৃতা করেছেন 10 জায়গায়। সেই বক্তৃতাটা ছিল আপনারা যার যার কাজের জায়গায় চলে যান, ইনশাআল্লাহ 2 দিনের মধ্যে আমরা পাঞ্জাবিদের খতম করে দেবো, আর উর্দু ভাষায় যারা কথা বলে তারা সব আমাদের দুশ্মন, তাদেরকে শেষ করে দেন। এটাই ছিল আমার বক্তব্য। তো এই 10 জায়গায় থেমে থেমে যাওয়াতে আমাদের কালুরঘাটে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। গিয়ে পৌঁছে দেখলাম কালুরঘাটে পাহারার ব্যবস্থা হয়ে গেছে। হুইসেল পড়লো, একজন সেন্ট্রি হাত বাড়িয়ে দিল, আমাদের 2টো গাড়ি ঢুকলো।